প্রিয়দর্শিনীর সাহসিকতায় স্মিত হাসল প্রফেসর। মুখ নামিয়ে আরশির মস্তিষ্ক কপালে ঠেকালো নিজের ললাটপট। বন্ধ চোখে নরম স্বরে আওড়ালো, And I am proud of you for that, Snowflake. I am proud of you. প্রাতঃকাল শুরু হওয়ার আগে আরো খানিকটা ধূসর রঙে ছেয়েছে আকাশ। বেড়েছে শীতের প্রকোপ। মেঘের চাদর গায়ে জড়িয়ে বিনিদ্র রজনী কাটাচ্ছে মৃগাঙ্ক। তুষারপাতের সাথে পাল্লা দিয়েছে গামহীন করা ঠান্ডা। চওড়া কাঁধের ওপর বরফসাদা আস্তরণ নিয়ে রুমে ঢুকলো শেহজাদ। আশিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো নিভৃতে আলগোছে। রুম হিটারের বদলতে ঈষদুষ্ণ ঘরটায় ঠিক বাইরের ঠান্ডা আর অনুভব হচ্ছে না আরশির। তবে ভীষণ রকমের ভয় হচ্ছে তার। আদি আবারও যদি ওদের ক্ষতি করতে চায়, সেই ভয়ে যেন তটস্থ রমণীর সমস্ত অন্তঃকরণ। শেহজাদের অলক্ষ্যে গেল না তা। সারাদিন হট্টগোলে মেতে থাকা মেয়েটার এমন ধারা মৌনতায় হাঁটু ভেঙে ওর সামনে বসে পড়ল মানুষটা। ধীর লয়ে শুধালো, অস্থির লাগছে? শেহজাদের আচমকা প্রশ্নে হুঁশ ফেরে আরশির। দিঘির জলের ন্যায় টলমলে চোখ দুটো তুলে ওপর নিচ মাথা নাড়তেই নরম হলো শেহজাদের চোখ মুখ। অঞ্জলি পুটে তুলে নিল মেদুর আদল। ফিসফিসিয়ে শুধালো, গান শুনবে? আপনি গাইবেন? শেহজাদের ওষ্ঠাধর প্রসারিত হলো। রমণীর অকচ্ছা মুড বদলে মাথা নুয়ে নিঃশব্দে হাসলো সে মানুষ। পরপর উঠে দাঁড়িয়ে পা বাড়ালো মেঝেতে ফেলে রাখা বিম ব্যাগটার দিকে। হাতে তুলে নিল তার উপরে থাকা ইলেকট্রিক গিটারখানা। ফিরে এসে রিজু হয়ে বসলো আরশির সামনে। মেয়ে তখন ডাগর ডাগর চোখে চেয়ে। ভয়টর উবে গেছে তার। অসীম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি গিটারও বাজাতে পারেন? আরশির এক আকাশ সম বিস্ময়ে প্রত্যুত্তরে যন্ত্রখানায় টুংটাং শব্দ তুলল শেহজাদ। তার পৌরস্বর আওড়ালো, ভার্সিটিতে পড়ার সময় টুকটাক শখের বসেই কিনেছিলাম এটা। একাডেমিক বইয়ের একঘেয়েমি আর বিরক্তির বিপরীতে এক টুকরো শান্তি ছিল এই গিটার। খুব ভালো সময় কাটতো তো আমাদের। আমার কি হিংসে হওয়া উচিত? কাকে নিয়ে? আপনার গিটারকে? শেহজাদ এবারও শব্দ করে হেসে উঠতেই ঠোঁট টিপল আরশি। পরপর গালে হাত রেখে বলল, নিন, এবার ঝটপট আরেকটা গান শুনিয়ে ফেলুন তো। আমি এমনিতেই অনেক স্ট্রেসের মধ্যে আছি। দেখি আপনার গলায় গান শুনে যদি একটু স্ট্রেসটুকু কমাতে পারি। বাহ, আমি গাইলে স্ট্রেস কমে যাবে? চুমু খেলেও কমতো, কিন্তু ফ্রেন্ডশিপে তো আর চুমু টুমু খাওয়া যায় না, যোগ্যতা। ছদ্ম হতাশ হতাশ গলায় কথাগুলো বলে প্রলম্বিত শ্বাস ফেলল আরশি। কিন্তু হুট করে শেহজাদের দিকে তাকাতেই চমকালো সে। থমকে এলো তার নিরন্তর বকবক। শেহজাদের শানিত চোখে সম্মোহনের ছটা। যে মেয়েটা নীলাদ্রির বুকে আকাশ ভেঙে প্রেম নামালো, তার চোখে চোখ মিলতে আচমকা ঠোক গিলল শেহজাদ। শেহজাদ হুট করে উপলব্ধি করলো আরশির বিস্ময় ভরা দুটো স্ফীত চোখ। তুলতুলে অষ্টপুট ষোঢল চিবুকের স্বর্গীয় সৌন্দর্য যেন থামিয়ে দিচ্ছে সময়ের গতি। শিফন শাড়ির ফাঁক ফোকর দিয়ে উকি দেয়া সুকোমল নারী গতরের সামনে শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে তাকে। নিজেকে আটকাতে মুখ থুবড়ে পড়ছে তার পৌরসত্তা। খরা বয়ে বেড়ানোর তৃষ্ণার্ত বুকটা অস্বীকার জানাচ্ছে চোখ ফিরিয়ে নিতে। আরশিও যেন বুঝলো ওই নীল চোখের ভাষা। লাজুকলতা হুট করেই কানের কাছে এসে বলল, গান শোনাতে হবে তো প্রফেসর, ভুলে গেলেন? শেহজাদের বিক্ষিপ্ত মস্তিষ্ক হুঁশে ফিরলেও হুঁশ ফিরল না চোখের। যেন প্রেমময় মদিরা পানের লোভে মাতাল সে। নৈকট্য পেয়েও অধরসুধা না পাওয়ার বিষাদ কণ্ঠ নিয়ে গিটারে সুর তুলল শেহজাদ। ধীরলয়ে গাইল নিজের প্রিয় গানটা। कैसे कहूँ इश्क में तेरे कितना हूँ बेताब मैं, आँखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। मेरे साए है साथ में यारा, जिस जगह तुम हो मैं जो जी रहा हूँ वजह तुम हो।
वजह तुम हो। আরশি তখনও বেঘরে তাকিয়ে শেজাদের বন্ধ চোখের দিকে। কি এক অমোঘ অদ্ভুত টানে গানের মাঝে মেয়েটা আবার একবার কাছাকাছি চলে এলো শেজাদের। মানুষটা তখনও এক হাঁটু ভাঁজ করে বসা বিছানার কিনারে, অন্য পা স্পর্শ করে আছে মেঝে। আরশি কাণ্ড কারখানা আমলে নেই তার। বন্ধ চোখে গিটার হাতে ব্যস্ত সে পুরুষ। কিন্তু গানের মাঝে আচমকায় গিটারটা হাত থেকে ছিনিয়ে নেওয়ায় থামলো সে। কপালে ভাঁজ পড়তেই উড়ুর উপর অনুভব করলো নারী অস্তিত্ব। ঘাড়ের দুপাশে ঘিরে ধরলো একজোড়া পেলো ভাত। হৃদপ্রকোষ্ঠের গতি বাড়ল শেহজাদের। বন্ধ চোখ খোলার আগে কানের নিম্নাংশ ছুঁয়ে আরশি আওড়ালো। সবসময় আপনি আপনার ভালোবাসা জাহির করেছেন, হাজারবার ভালোবাসতে চেয়েছেন, শুধু আমি চাইনি এত তাড়াতাড়ি আপনার 3 বছরের শাস্তি কমিয়ে দিতে। তবে আজ যদি আমি নিজে থেকে চাই, তাহলে আর একবার ভালোবাসবেন আমায়? কি হলো, ভালোবাসবেন না আমায়? রমণীর কিন্নরীর স্বরের আকুল আবেদনখানা শেষ হলো গলার স্বরে কিঞ্চিত ফ্যাস ফ্যাসে পরিবর্তনের মধ্য দিয়ে। তন্দ্রালু চোখ আরশির শরীরের তীব্র উত্তপ্ততা বোধগম্য হতেই তড়িৎ বেগে চোখ খুলল শেহজাদ। হুট করে কোলের উপরে চড়ে বসা মেয়েটার দিকে তাকাতেই উদ্বিগ্ন হলো তার সৌম্য কান্ত মুখ। বুঝলো জ্বরের প্রকোপেই তার আদর ভালোবাসা পাওয়ার এমন তীব্র অভিলাষ আরশির। জ্বর না থাকলে আরশি হয়তো এমন আবদার করতো না ভেবে বুক চিরে বেরোতে চাইলো এক অদৃশ্য দীর্ঘশ্বাস। তবে স্ত্রীর প্রতি নিখাত ভালোবাসার সামনে সেই অদৃশ্য দীর্ঘাকায় শ্বাস বুঝি তার দীর্ঘতা হারালো। মনের অজান্তেই শেহজাদের হাতে উঠে এলো আরশির কপালে। গরম ত্বকের স্পর্শে প্রকট হলো চক্ষুদয়। অবাক স্বরে আওড়ালো, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কথাটা কর্ণগোচর হতে কপাল গোটালো আরশি। তন্দ্রালু চোখে মুখে নেচে কুদে উঠল বিমূঢ়তা। কণ্ঠে বিস্ময় ঝেলে বলল, মানুষ মাত্রই জ্বর আসবে, তাই বলে আপনি আমায় ভালোবাসবেন না বলছেন? আপনার বউ আপনাকে কাছে ডাকছে, আর আপনি কিনা সেই প্রস্তাব এভাবে ডিনাই করে দিচ্ছেন প্রফে। কথার মাঝে আরশির পুরন্ত ঠোঁটে তর্জনী ঠেকালো শেহজাদ। রমণী নিরন্তর বলে চলা অনুযোগ থামিয়ে দিশেহারা কণ্ঠে বলল, জ্বর নিয়ে এত কথা বলতে হয় না। বাধা পেয়ে খানিকটা বিরক্ত হলো আরশি। নীরব অভিমানে টলমল করে উঠল তার রক্ষে যুগল। ঈষৎ হলদেটে চোখের দৃষ্টি ঝাপসা হলো সমান তালে। সে কঠিন স্বরে জানালো, জ্বর অবশ্যই সে ইচ্ছে করে বাধায়নি। ছাদে অমন বরফের মধ্যে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া যার বুদ্ধি ছিল, তাকে যেন অতি অবশ্যই তার সামনে উপস্থিত করা হয়। তাকে কঠিন শাস্তি দেবে আরশি। শেহজাদ অবশ্য সেসব শুনল না। উরুর ওপরে থেকে দুহাতে বাচ্চাদের মতো করে মেয়েটাকে তুলে শুয়ে দিল বালিশে। অর্ধচেতন অবস্থাতে আরশি কতক্ষণ গড়াগড়ি খেলো বিছানায়। তার দুঃখের অন্ত নেই, অভিমানের শেষ নেই। এই দুনিয়ায় কেউ তাকে ভালোবাসে না, তার স্বামী তাকে কাছে ডাকে না। এত শত অভিমান অনুযোগের ঝুলির দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল শেহজাদ। হুট করে খেয়াল হলো আরশির আঁচল সরে গেছে উদরের উপর থেকে। পদ্মবিলের ন্যায় ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে তার নারী দেহের অপার্থিব সৌন্দর্য। শেহজাদের মতো ধৈর্যশীল মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে যে কোনো কার্পণ্য করবে না তারা, সে কথা অক্ষরে অক্ষরে টের পেল 30 পেরোনো মানুষটা। নত যেন হলো নীলাদ্রির পৌরষ চোখ। মাথা ঘুরিয়ে দৃষ্টি ফেরালো দেয়ালের ম্লান পেইন্টিংগুলোর দিকে। ধীরে ধীরে থিতু হলো তার প্রলোভিত মন। মাথায় এলো শাড়ি পাল্টাতে হবে আরশির। ভেজা শাড়িতে নয়তো আরো ভুগবে মেয়েটা। আরশি পড়ে রইল বিছানায়। জ্বরের তাপে ক্রমশ লালচে হয়ে এসেছে তার গৌরবর্ণাগতর। নিখুঁত প্রাণশক্তি শুষে নিতে ক্রমান্বয়ে গা পুড়িয়ে জ্বর বাড়ল। লাবণ্য হারিয়ে স্ফীত হলো প্রজাপতির মতো রঙিন মুখখানা। শেহজাদ হুডি আর ট্রাউজার এনে বিছানার পাশে রেখেছে মাত্র। এবার শুধু শাড়িটা বদলে ফেলার পালা। মানুষটা ঠোঁট ফুলিয়ে শ্বাস ঝাড়ল। স্ত্রীর ভেজা বসন পাল্টাতে তার অসুবিধে নেই, এতটুকু আয়ত্ত তার নিজের ওপর আছে। শুধু ভয় মেয়েটা আবার ভুল না বোঝে তাকে। এই যে তারা বন্ধুর মতো সহজ হওয়ার চেষ্টা করছে একে অপরের সাথে, সেই চেষ্টা নয় আবার ধস নামে। অত শত দুশ্চিন্তা মাথায় নিয়ে তবুও শেহজাদ এগোলো। শুষ্ক ঢোকে ওঠানামা করলো গলবিলের ছোট্ট ডিপির মতো জায়গাটা।
কিন্তু আরশির পাশে বসে ভাবনা মতো কার্য ঘটাতে গিয়ে বিপত্তিতে পড়ল সে। রমণীর বক্ষ ভাঁজে বিছিয়ে রাখা আঁচল হাত দিতে না দিতেই কানে এলো বইয়ের কঠিন স্বর। ভরকালো সে জাত। আরশি খুব রুষ্ট হয়ে আওড়ালো, আপনি এখনো আনলেন না তাকে আমার সামনে? জ্বরের ঘোরে তার দিশেহারা বইয়ের কি কারণে সেই ব্যক্তির প্রতি এমন জরুরি তলব ভেবে পেল না শেহজাদ। তবে স্বভাব বিশেষ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে বসলো, যার বুদ্ধি ছিল তাকে এক্ষুনি তোমার সামনে আনতেই হবে। হুম। আনলে তাকে কি করবে? তাকে চুমু খাবো, ভালোবাসতে বলবো আমাকে। আপনি তো আর ভালোবাসলেন না। নিজের প্রতি হিংসা হওয়া অসুস্থতার লক্ষণ কিনা শেহজাদ জানে না, তবে এই মুহূর্তে সে প্রচন্ড পরিমাণে আত্মহিংসায় ভুগল। বৈরিতা ফুটে উঠল তার খুরখার দৃষ্টিতে। অথচ যে মানুষটাকে আরশি জ্বরের ঘোরে খুঁজেছে সে মানুষটা তো প্রফেসর নিজেই। অজ্ঞতা প্রলম্বিত শ্বাস ফেলল শেহজাদ। চাপা হতাশ স্বরে বলল, যাকে খুঁজছো সে তোমার কাছেই আছে, স্নোফ্লেক। আরশি ওই নিভু নিভু চোখে এবার উঠে বসলো। জ্বরের তীব্রতায় মাথার যন্ত্রণা সীমাহীন। আরশি সেই সীমাহীন যন্ত্রণা পরোয়া না করে শেহজাদের চোখে চোখ রাখলো। নিরেট স্বরে জানতে চাইলো, কতটা কাছে? যতটা কাছে থাকলে আমি তাকে চুমু খেতে পারবো ততটা কাছে? প্রশ্নের পিছে শেহজাদের শানিত চোখে দৃষ্টি মোলায়েম হয়। বর্তায় আরশির তপ্ত ওষ্ঠপুটে। ভঙ্গুর শরীর নিয়ে টলতে টলতে তাকানো চোখগুলো বড় ঝড় তোলে শেহজাদের ভালোবাসা জমানো বুকে। অবশেষে মিনিট খানেকের নীরবতা ভেঙে বসে থেকেই রমণীর মুখ পানে ঝুঁকে এলো কান্তিক পুরুষ। তারপর হুট করেই লুফে নিল আরশির তপ্ত কোমল অধৈর্যরা। ঘটনার আকস্মিকতায় ভরকায় না মেয়েটা। জ্বরের ঘরে বোধহয় তার বিস্ময় শক্তি ম্রিয়মান। আর নয়তো অভিলাষ পূরণ হওয়ায় খুশির জোয়ারে রিক্ত শূন্য তার মস্তিষ্ক। সে যাদের এক হাত উঠে এসেছে আরশির মসৃণ কেশকুন্তলে। নীল চোখের পাতা নামিয়ে যেন শুষে নিতে শুরু করেছে প্রিয়দর্শিনীর শরীরের সমস্ত অসুস্থতা। জ্বরের তপ্ততা আরশি থমকায়। শ্বাসরুদ্ধকর স্বপ্নের ঘোর থেকে বেরোনোর চেষ্টায় হাত দিয়ে ঠেলে সরাতে চায় শেহজাদকে, তবে লাভের লাভ খুব একটা হয় না। প্রস্তরীভূত শরীরটা ঠেলে সরাতে গিয়ে নিজেই কাহিল হয়ে পড়ে আরশি। শেহজাদ তখন ঠোঁট ছেড়ে অতর্কিত আক্রমণ চালিয়েছে গলায়। হাড্ডিসার খাজে তার উন্মত্ততা একের পর এক রেখে চলল ভালোবাসার চিহ্ন, কামড়ের দাগ। মাঝে কতটা সময় পেরিয়েছে আরশি জানে না, তবে যতক্ষণে শেহজাদ শান্ত হয় ততক্ষণে কিছুটা জ্বলতে শুরু করেছে তার ঠোঁটের অগ্রভাগ, গ্রীবাদেশ। আরশি ভেবেই নিয়েছে এই দুই জায়গায় কেটে ফেটে গেলেও খুব একটা অবাক হবে না সে, কারণ ঠোঁট আর গলার দিকে শেহজাদের অপরাধীর দৃষ্টিতে তাকানো সেই বিষয়টুকু কিছু হলেও আন্দাজ করতে পেরেছে তার অসাড় হয়ে আসা মস্তিষ্ক। কিন্তু ঠোঁট নেড়ে কিছু বলার আগে হুট করে দুহাতের আজলায় আরশির মুখখানা তুলে নিল শেহজাদ। অনুতপ্ত কণ্ঠে আওড়ালো, আই এম সরি, আই থট আই কুড কন্ট্রোল মাইসেলফ, বাট। শেহজাদের কথা থামে। বৃদ্ধা আঙ্গুলের আলতো করে ছুঁয়ে দেয় আরশির ঠোঁটের কাটা জায়গাটা। স্বর খাদে নামিয়ে শুধায়, বেশি চলছে? আরশি উত্তর খোঁজে, কিন্তু বলার মতো কিছু খুঁজে না পেয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টি মেলে শুধু তাকিয়ে রয় সম্মুখের মানুষটার পানে। শেহজাদ বুঝতে পারে না সে চাহনির মানে। নিজের কাছে নিজেকে কুৎসিত অপরাধী মনে হয় তার। মনে মনে প্রস্তুতি নিয়ে ফেললো ঘটনার এখানে সমাপ্তি টানার জন্য, নয়তো আরশি আরো অসুস্থ হয়ে পড়লে হিতে বিপরীত হবে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সে। পরপর আরশির দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল, আই থিঙ্ক ইউ নিড রেস্ট আরশি। আমি মাকে ডেকে দিচ্ছি, মা এলে তোমার শাড়িটা বদলে ফেলো, কেমন? আরশি এবারেও নিশ্চুপ। কাছের পুতুলটির ন্যায় স্তব্ধ তার অনাবিল বকে চলা স্বভাব। শেহজাদের বুকের ভেতর ধক করে ওঠে। মাথা নোয়ায় সে, কিন্তু নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে যেতে নিলেই পেছন থেকে তার পেশিবহুল হাতখানা আঁকড়ে ধরল মেয়েটা। বিমূর্ত স্বরে আওড়ালো, কোথাও যাবেন না আপনি? শেহজাদ থমকায়। সপ্রসন্ন চোখে পিছন ফিরে চাইতে আরশি বলে ওঠে, একটা অসুস্থ মানুষকে রুমে একা ফেলে চলে যাচ্ছিলেন? চুপচাপ এখানে বসুন। কিন্তু তোমার শাড়িটা? আপনি পাল্টে দিন। শুধু শুধু এই মাঝরাতে বউয়ের শাড়ি পাল্টে দেওয়ার জন্য আপনি মা বাবার রুমে যাবেন মাকে ডাকতে?
তারা কত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারে আপনি জানেন? কপালে ভাঁজ পড়ল শেহজাদের। আরশির কথার অর্থোদ্ধার না করতে পেরে জিজ্ঞেস করলো, এত রাতে গুরুত্বপূর্ণ কাজ মানে? আপনি না বললেন তখন বাবা আপনার থেকে মায়ের রাগ ভাঙানোর জন্য টিপস নিয়েছে? যেহেতু সন্ধ্যায় টিপস নিয়েছেন, তার মানে রাতে। কথার মাঝে নাটকীয় ভঙ্গিমায় আরশি থেমে যেতেই থতমত খেলো শেহজাদ। প্রসঙ্গ বদলে বলার চেষ্টা করলো, জ নিয়ে কেউ এত কথা বলে? আমি পাল্টে দিচ্ছি শাড়ি, পেছনে ঘরো। উদ্দেশ্য সফল হওয়ার গুরুত্বপূর্ণ কাজের বিষয়টা আর বেশি দূর টানতে হলো না আরশিকে। সে বাধ্যমের মতো পেছনে ঘুরে বসলেও টের পেল দুনিয়া নিয়ে ঘুরছে তার মাথা। জ্বরে কাবু হওয়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে দুপুর থেকে খাওয়া সবকিছু। আহারে আহারে, মুহূর্তে মন খারাপ হয়ে গেল আরশির। মনে পড়ল মা বাবা কতদিন হলো তাকে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। ছাদে বসে ঠেসে ঠুসে যে চকলেট কেকটুকু খেয়েছিল তাও যেন এখন বেরিয়ে আসতে চাইছে মনের দুঃখে। শেহজাদ কোনো রকমে পিছনে দাঁড়িয়ে শাড়ি পাল্টে দিল আরশির। হুডি সে পরিয়ে দিলেও পাজামাটা আরশি নিজে পরল। ততক্ষণে চোখ শ্বাস সবই বন্ধ শেহজাদের। আরশি পড়া হয়ে গেছে বলতেই চোখ মেলল শেহজাদ, কিন্তু আটকে রাখা শ্বাসটুকু ছাড়তে নিলেই ডুকরে উঠল আরশি। স্ত্রীর এরূপ আহাজারিতে তৎক্ষণাৎ থামতে হলো তাকে। বিভ্রান্ত হয়ে শুধালো, আরুষি, বেশি শরীর খারাপ লাগছে? না মাথা ঘুরছে? শুয়ে পড়বে? না। তাহলে কাঁদছো কেন? বিচলিত পৌরস্বর আরশি কান্না থামালো, ধরা গলায় বলল, আপনার হাতটা বাড়ান। শেহজাদ পেছন থেকে হাত বাড়িয়ে দিতেই টার্টলনেক সোয়েটারের হাতা টেরে নাক মুছে ফেলল আরশি। যতক্ষণ আরশি নাক মুছলো ততক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল শেহজাদ। চোখে মুখে বিরক্তির রেশটুকু নেই। উল্টে আরশি থামতেই ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, এখন একটু আরাম লাগছে? সর্দি ঘটিত ব্যাপারখানা শেহজাদের সোয়েটারে মুছে ওপর নিচ মাথা নাড়ালো আরশি। তবে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো চিন্তিত মুখে, শুধালো, এই যে আমি নাক মুছলাম আপনার সোয়েটারের হাতায়, আপনি রাগ করলেন না? শেহজাদের বিচলিত মুখ মলিন হলো এবার। দুপাশে মাথা নাড়লো মানুষটা, কণ্ঠে প্রশ্রয় মিশিয়ে বলল, একদম না। তাহলে সেবার স্নোবল যখন আপনার বিছানায় পটি করলো, আপনি তো খুব চেঁচিয়ে বলেছিলেন আর সে পরিষ্কার করে দিয়ে যাও বলছি। তাহলে এবার তেমন কিছু বলছে না কেন? শেহজাদ ঠোঁট টিপল। বুঝতে পারলো জ্বরে কাবু হয়ে এসব ভুলভাল বলছে আরশি। তারপর বইয়ের বাচ্চা সুলভ প্রশ্নে প্রলম্বিত শ্বাস ফেলে পাশে বসলো প্রফেসর। মাথায় হাত রেখে বলল, কারণ এবার তো দুষ্টুমি খরগোশের আম্মু করেছে, তাই কিছু বললাম না। আরশি তবুও যেন অনুতপ্ত, ম্লান কণ্ঠে বলল, বলেননি, কিন্তু বলতে কতক্ষণ? সোয়েটারটা আমি কাল ধুয়ে দিব। আশ্চর্য, আমি কি বলেছি তেমন কিছু? কিচ্ছু ধুয়ে দিতে হবে না আপনাকে ম্যাডাম। সেবারও যেমন আমি বিছানাটা পরিষ্কার করেছিলাম, এবারও না হয় সোয়েটারটাও আমি ধুয়ে ফেলবো। প্রশ্নের উত্তরে সন্তুষ্ট সূচক মাথা নাড়ালো আরশি। তারপরও দুঃখী দুঃখী ভাবটা গেল না তার। শেহজাদ বুঝতে পেরে শুধালো। আর কিছু? আরশি যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। ভারাক্রান্ত মুখ ফট করে বলে ফেলল, শরীরের অবস্থা বেশি ভালো না। কখন কি হয়ে যায়, আপনি আমার ছেলেটার একটা বিয়ের ব্যবস্থা করুন। অন্তত ছেলের বউয়ের মুখ দেখে ওপারে গেলেও শান্তি। শেহজাদকে হতবিহব্বলের মতো তাকিয়ে থাকতে দেখে তাগাদা দিল আরশি। ফের আওড়ালো, কি হলো বলুন, এনে দেবেন তো স্নোবলের জন্য একটা বউ? এবার আর হাসি আটকে রাখতে পারলো না প্রফেসর। আরশির অতি সিরিয়াস টপিক জল ঢেলে বেচারা হুহা করে হেসে উঠল। সে চোখ মুখ থমথমে হয়ে গেল তাতে। সে গম্ভীর স্বরে শুধালো, আপনি হাসছেন কেন? আমি হাসির মতো কিছু বলেছি? এই বয়সে এসেও ছেলের বউ চাওয়া আমার অপরাধ? শেহজাদ এবারও হাসলো শব্দ করে। তবে আরশি রেগে যাচ্ছে দেখে কোনো মতে তুরন্ত ঠোঁট টিপল মানুষটা। কেশে টেসে গলা পরিষ্কার করে আওড়ালো, আচ্ছা বেশ, এনে দেবো তোমার ছেলের বউ। আর কিছু? অমনি হাসি খেলে গেল আরশির ভার হয়ে থাকা মুখে। জ্বর টর ভুলে খুশিতে ঝুমঝুম করে উঠল সে। বলা বাহুল্য আরো একখানা আবদার ছুড়ে বসলো শেহজাদের কাছে। তর্জনী তুলে বলল, আর একটা, জাস্ট একটা জিনিস চাইবো।
শেহজাদ সন্দেহের দৃষ্টিতে বলে উঠল, প্লিজ এবার বলো না যে তোমার নাতি নাতনিও চাই, নইলে ঘর ফাঁকা ফাঁকা লাগে। আরুষি, এত খরগোশ তুমি একা সামলাতে পারবে? আরশি এমন ভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু বলে ফেলেছে শেহজাদ। মানুষটা এবারও ঠোঁট টিপে হাসি আটকালো, তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা বেশ, তুমি বলো তোমার আর কি চাই। আমি এবার আর কিছু বলবো না, প্রমিস। আরশি এবার রিজু হয়ে ঘুরে বসলো শেহজাদের দিকে। ওদিকে হু হু করে জ্বর বাড়ছে তার। সেই জ্বরে ঘোরে আচ্ছন্ন হওয়া চোখগুলো দিয়ে দেখলো সম্মুখে বসে থাকা মানুষটা। তারপর বলল, যা লাগবে তাই দেবেন? যা লাগবে তাই দেবো। আরশি মিনিট খানেক চুপ থাকলো, তারপর বলল, আমার আপনার আদর লাগবে। যদি মরে টরে যাই এই জ্বরই, আমি এই জীবনে আপনার আদর পেলাম না, এই আফসোস নিয়ে আপনি আপনার স্নোপ্যাককে মরে যেতে দেবেন? উঠে যেতে নিলে আবারও হাতখানা আগলে ধরলো আরশি। অভিমানিনীর চোখে চোখ রাখতে হৃৎপিণ্ডের গতি বাড়ল শেহজাদের। শুষ্ক ঢোক গিললে আওড়ালো। আমার এই ঘরে থাকাটা তোমার জন্য সেফ নয় আরুষি। তারপর আরশির কেটে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল, আর না, এই অবস্থায় তোমার আমার থেকে পাওয়া কোনো আদর। তোমার এই আবদার তোলা রইল, আগে সুস্থ হও, তারপর না হয় চেয়ে নিও আমার থেকে। জবাবে থমথমে হলো আরশির মেদুর মুখখানা। অনুযোগের স্বরে আওড়ালো, আদর করলেন না তো? যদি মরে যাই? মৃত্যু জিনিসটা উপরওয়ালার হাতে, তুমি বললেই তো হবে না স্নোফ্লেক। তোমার আগে আমিও তো মরে যেতে পারি, পারি না? আরশি দমে গেলেও থামলো না, কঠিন কণ্ঠে জানালো, না, পারেন না। আপনাকে তো আমি আরো আগে কোথাও যেতে দিব না। স্মিত হাসলো শেহজাদ। মাথা নুইয়ে হাতের অ্যানালগ ঘড়িতে সময় দেখে আওড়ালো, একটু পরেই ভোর হবে, তোমার এখন একটু ঘুমানো দরকার স্নোফ্লেক। আমি মেডিসিন নিয়ে আসছি, দাঁড়াও। কিন্তু হাত ছাড়লো না আরশি। আর না মেডিসিন আনতে দিল শেহজাদকে। কাতর চোখে তাকিয়ে বলে উঠল, ঘুম নয়, এখন আরশির আপনাকে বেশি প্রয়োজন। এত দূর এসে এভাবে হাল ছেড়ে চলে যেতে চাইছেন? শেহজাদ থমকায়। নিজের হাতের কবজিতে ধরে রাখার আরশির ছোট্ট হাতটা দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে আওড়ায়। তুমি সামলাতে পারবে না আমাকে আরুষি? শেহজাদের কথার মাঝে বিছানার ওপর উঠে দাঁড়ালো আরশি। ধরে রাখা হাতখানা টেনে কাছে আনলো মানুষটাকে। দুজোড়া তৃষ্ণার্ত চোখ একে অপরের সাথে সন্ধি করলো ভালোবাসার। আরশি ঝুঁকে এলো অল্প। প্রফেসরকে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় থমকে দিয়ে ঠোঁট ছোঁয়ালো তার অমসৃণ গালে। অস্পষ্টে বলল, আপনি আছেন তো? না হয় সামলে নিয়েন আমাদের দুজনকেই।